আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবি। সরকার নির্বাচন প্রভাবিত করতে চাইলে পদত্যাগ করবেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহীতে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। ভোট জালিয়াতির বিষয়ে সতর্ক করে সিইসি বলেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। রাজশাহী থেকে মতিউর মর্তুজার তথ্য ও চিত্রে প্রতিবেদন। বিগত ৩ নির্বাচনে অনিয়ম জালিয়াতির ক্ষত কাটিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ধরেই এগোচ্ছে নির্বাচনী ট্রেন। এবার নির্বাচনকে উৎসবমুখর করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা ২ সপ্তাহের মধ্যে হবে প্রকাশ। সীমানা নির্ধারণ বিষয়ে আগামী সপ্তাহ পর্যন্ত চলবে শুনানি। চলছে ভোট কেন্দ্র বাছাইয়েরও কাজ। শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিক নির্দেশনা দিয়ে সিএসি জানান, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করবেন তিনি। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে চেয়ারে দেখবেন আপনারা। ভোট জালিয়াতির বিষয়ে সতর্ক করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচন কমিশনের যেসব সদস্য স্ব-উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িত ছিল তারা এবার অংশ নেবেন না নির্বাচন কার্যক্রমে। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাআল্লাহ তারা পাবে না। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। সিএসি আরও জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। অস্ত্রবাজি করে ভোটে জয়ী হওয়া যাবে না। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। শনিবার বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃষ্টির জন্য কৃষকের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান উপদেষ্টা। পরে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। যার যার মত শেষে প্রকাশ করতে পারতে, জনগণ হলো ডিসিশন নেবে। মানে জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর। শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বলেন, আগের চেয়ে সীমান্ত এখন অনেক বেশি সুরক্ষিত। আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনে আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রে আমরা উদ্ধার করে ফেলবো। পরে দারুসালাম থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ডিএমপিতে যেসব থানার নিজস্ব ভবন নেই তাদের স্থায়ী ভবনের বিষয়ে কাজ করছে সরকার। নিউজ 24, ঢাকা। দীর্ঘ 9 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে উচ্ছ্বসিত জেলাটির নেতাকর্মীরা। সম্মেলনে অংশ নেবেন জেলার 7টি উপজেলা ও 8টি পৌর কমিটির 1515 জন কাউন্সিলর। এছাড়া থাকবেন কয়েক হাজার নেতাকর্মী। সকাল থেকে আয়োজনে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে জামালপুরে সমবেত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে 1115 জন কাউন্সিলরের মাধ্যমে জেলা বিএনপির কমিটি নির্ধারণের কথা রয়েছে।
জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রায় ৫.৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। বেলা ৩টায় চকরিয়া সরকারি কলেজ মাঠে এই আয়োজন করা হয়েছে। তরুণ ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। অন্তত ৫০,০০০ লোকের সমাগম ঘটবে বলে আশা নেতাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন তারা? দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের যে চকরিয়া উপজেলা বিএনপির যে দ্বিবার্ষিক কাউন্সিল হচ্ছে, সম্মেলন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যারা নেতাকর্মীরা এসেছেন, যেহেতু দীর্ঘ ৫.৫ বছর পর এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসেছেন। তারা যেমনটা জানিয়েছেন যে দীর্ঘ দিন পর কিন্তু এই সম্মেলনটি তারা পাচ্ছে, তো তার কারণে তারা অনেকটা উজ্জীবিত বলে আমাদেরকে জানিয়েছেন। এরকম যদি সঠিক সময় যদি এরকম সম্মেলন হতো তাহলে নেতাকর্মীদের উৎসাহ আরও বাড়ত বলে তারা মনে করছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো। তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি চকরিয়া উপজেলা বলতে যে 18টি ইউনিয়ন মিলে কিন্তু চকরিয়া উপজেলা, এই 18টি ইউনিয়নকে নিয়েই এই সম্মেলনটি হচ্ছে। একটু পর বলতে যে 3টায় এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই মঞ্চে আমরা যে মঞ্চটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই মঞ্চে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমদ এখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। একই সাথে উদ্বোধন করবেন শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি। সব মিলে বলা যায় তাদের যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু খুব সতর্ক অবস্থানে আছে। তার কারণে কিন্তু আসলে এই সম্মেলনটিকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের অনেকটা তাদের যে উৎসব আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তারা কিন্তু আসতে শুরু করেছে। তারা বলছেন এই সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীদের মূল্যায়ন শুরু হয়েছে বলে তারা মনে করছেন। তারা আশা করছেন যারা নেতৃত্ব দেবেন, যারা নেতৃত্বে দায়িত্বে আসবে, তাদের যারা তৃণমূলের পর্যায়ে যারা আছেন, যারা ত্যাগী নেতাকর্মীরা ছিল, তাদের কিন্তু মূল্যায়ন হচ্ছে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্যারের কাছে। জয়, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাষ্ট্রের কাঠামো না পাল্টিয়ে জোড়াতালি দিয়ে কোনো কিছু পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। আমরাই সবকিছু নির্ধারণ করে দেওয়ায় উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায় বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করে বলেন, মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। যে সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি, একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথা বলছি, সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। 16 বছর ধরে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে গণমাধ্যমের উপর দমন পীড়ন চালানো হয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আমরা একটা বড় ক্রস রোডে আসছি বাংলাদেশ। আমি যেটা বলেছি যে মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে বক্তৃতার মাধ্যমে ভুললে হবে, এটা ঘটাতে হবে। মোটেও না।
জুলাই সনদের আইন ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান না দেয়া হলে সেই সনদে সই করার কোনো প্রশ্নই ওঠে না মন্তব্য করেছেন এনসিপির মুখ্য আহ্বায়ক আখতার হোসেন। সকালে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রস্তাবনাগুলো সেগুলোকে যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হয়, সেই অঙ্গীকার যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট সঠিকভাবেই তারা করতে পারেন, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। 3 দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুর 2টার দিকে একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রবিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। 5 আগস্টের পর বদলে যাচ্ছে রাজনীতির গতিপথ। শেখ হাসিনার সাথে ভারতের আধিপত্যকে বিদায় জানানো জুলাই অভ্যুত্থানে সব রাজনৈতিক দলের গন্তব্য হয়ে উঠছে এখন চীন। বিএনপি জামায়াতের পর মঙ্গলবার বেইজিং যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সফরকে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বলছেন দলটির নেতারা। বিশ্লেষকরা বলছেন অর্থনীতি বাণিজ্য ছাড়াও আছে ভূ রাজনীতির হিসাব নিকাশ। মাজহার ইসলামের প্রতিবেদন। একসময় বাম দলগুলোর বৈশ্বিক রাজধানী বেজিং হলেও 24-এর 5 আগস্টের পর বদলে যাচ্ছে রাজনীতির গতিপথ। বিএনপি জামাতের পর চীন সফরে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চীনা সরকারের আমন্ত্রণে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মঙ্গলবার বেজিং যাচ্ছে 8 সদস্যের প্রতিনিধি। অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বেড়েছে চীন সফর। সবশেষে চীন সফর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আসন্ন চীন সফর নিয়ে এনসিপির নেতারা বলছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক প্রসার সহ এনসিপির রাজনৈতিক ভাবনা নিয়ে আলোচনা হবে এই সফরে। যে রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাদের সাথে একটা আন্তঃসম্পর্ক তৈরি করা এবং বাংলাদেশ যেহেতু একটা নতুন গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে চীনের সহযোগিতা এবং এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার যে ভূরাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতাকে মাথায় রেখে মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক স্থাপন করা। অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের অভ্যুত্থানের পরে আসলে আমাদের এনসিপি প্রথমবারের মতো কোনো একটি আনুষ্ঠানিক দাওয়াতের মাধ্যমে কোনো একটা বিদেশ সফরে যাচ্ছে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগ ও তার জোট শরিকরা ছিলেন ভারতমুখী, কিন্তু 5 আগস্টের পর পরিবর্তন হয়েছে সেই অবস্থান। দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ বাড়িয়েছে চীন। কখনো চীনা কমিউনিস্ট পার্টি, আবার কখনো চীনা সরকারের আমন্ত্রণে দলগুলো করেছে চীন সফর। বিশ্লেষকরা বলছেন অর্থনীতি বাণিজ্য ছাড়াও আছে ভূ রাজনীতির হিসাব নিকাশ। সে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু চীনের ব্যাপারে সকল রাজনৈতিক দলেরই এক ধরনের সহমত আছে, সকলেই তাদেরকে বন্ধু বলে মনে করে। তো সেই জায়গায় সেদিক থেকে আমাদের দিক থেকে যেমন আমরা তাদেরকে দেখি, তাদের দিক থেকে এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে তারা অন্যান্য নতুন রাজনৈতিক দল যারা সক্রিয়, মাঠে বেশি সক্রিয়, তাদের সকলের সাথেই তারা এনগেজড হচ্ছে, তাদের সাথে কথাবার্তা বলছে এবং বুঝবার চেষ্টা করছে তারা চীন সম্পর্কে কী ভাবে বা এই অঞ্চল সম্পর্কে তাদের কী ধারণা এবং সেখানে চীনারা কীভাবে কাজ করতে পারে সেটাই হয়তো তারা বুঝবার চেষ্টা করছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোর বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি। চীন সফর তারই অংশ বলে অভিমত এই বিশ্লেষকের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচনের জন্য ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় অযোগ্য 47 জন প্রার্থীর মধ্যে 29 জন পুনর্বিবেচনার আবেদন করেছেন। চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন করেন তারা। এর শেষ সময় আজ। আবেদন জমা শেষে প্রার্থী তার বৈধতা দিতে আগামীকাল আপিল ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী 25 তারিখ পর্যন্ত প্রার্থিতা বাতিলের সুযোগ থাকছে। বৈধ প্রার্থীর তালিকায় আছেন 462 জন। তাদের মধ্যে 48 জন লড়ছেন ভিপি পদে। এছাড়া জিএস পদে 19 জন এবং এজিএস পদে ভোট করবেন 28 জন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় 25 আগস্ট দুপুর 1টা পর্যন্ত। ভোট গ্রহণ আগামী 9 সেপ্টেম্বর।
এটা এখন কালকে কমিটি বসবে, মানে কমিটি যদি মনে করে যে দিয়ে দিবে তাহলে দিয়ে দিবে, আর কমিটি মনে করলে বাতিল করতে পারবে। সেই ইস্যুটা যেহেতু আপিলের ইস্যু, তো আপিলের প্রতি সদয় হতে পারে, এটা কমিটির উপর ছেড়ে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানবো নাজমুল হুদার কাছ থেকে। শুরুতেই মোহাইমিনের কাছে যাচ্ছি। মোহাইমিন, আজ তো বাদ পড়াদের আবেদন করার শেষ দিন, তো যারা আবেদন করছেন কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর সামনে। এরই মধ্যে কিন্তু ক্যাম্পাসে ছড়িয়েছে ডাকসুর আমেজ। যদিও আজকে পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়নি, তবে প্রাথমিক তালিকা থেকে যে 47 জন বাদ গিয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু প্রায় 29 জন আছেন যারা কিন্তু আজকে 12:15টার মধ্যে আপিলের জন্য অ্যাপ্লাই করেছেন, এবং আগামীকাল কিন্তু আপিলের যে ট্রাইব্যুনাল বসানো হয়েছে তারা মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে কাদেরকে আগামীতে প্রার্থিতা বৈধতা দেওয়া হবে। এবং সেই সাথে একই একটি বিষয় হচ্ছে যে আজকে কিন্তু সেই আপিল করার সর্বশেষ দিন, এবং ডাকসুর যে প্রার্থীরা রয়েছেন যারা সেই 47 জনের মধ্যে পড়েছেন তারা কিন্তু আজকের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, এবং তারপরে কার কি গুরুতর মানে সমস্যা হয়েছে বা ত্রুটি ছিল তা বিবেচনা করে কিন্তু সেই বিবেচনার সাপেক্ষেই দেওয়া হবে প্রার্থিতার বৈধতা। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে 25 তারিখ পর্যন্ত কিন্তু প্রার্থীতা বাতিলের সুযোগ রয়েছে, তবে সেই বাতিলের জন্য এখন পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি। এরই মধ্যে কিন্তু কয়েকবার নোটিশে বলা হয়েছে যে ডাকসু নির্বাচনে বাড়তি কোনো ক্যাম্পেইন 26 তারিখ পর্যন্ত করা যাবে না, সেই সাথে কিন্তু কোনো রকম আপ্যায়ন থেকে শুরু করে বিলবোর্ড টানানো যাবে না। যদিও আমরা দেখেছি যে আজকে কিন্তু কার্জন হল থেকে শুরু করে বিভিন্ন স্থানে ডাকসুর বিলবোর্ড রয়েছে, এবং দেখতে পাচ্ছেন ডাকসুর সামনেও কিন্তু একটি বিলবোর্ড রয়েছে। সেই বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম চিফ রিটার্নিং কর্মকর্তাকে যে কী হবে, তিনি কিন্তু আমাদের সামনেই তাৎক্ষণিকভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়ে বিষয়টিকে সমাধান করার বিষয় জানান। এবং একটি বড় বিষয় হচ্ছে যে আজকে কিন্তু ডাকসু নির্বাচনের আমেজ এখন পর্যন্ত না ছড়ালেও দেখা গেছে যে বিভিন্ন প্রার্থীরা কিন্তু ক্যাম্পেইন করছেন বিভিন্ন হলে হলে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদার কাছে, যিনি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নাজমুল হুদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আমেজ কতটুকু ছড়িয়েছে? মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এখন গোটা ক্যাম্পাসে কিন্তু যে ডাকসুর যে আমেজ সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। এখন প্রতিটা অলি গলিতে কিন্তু ডাকসুর যে আমেজ সেটাই কিন্তু ছড়িয়েছে, এবং আমরা দেখেছি যে এই ভোটাররা কিন্তু বিভিন্ন হলে এবং বিভিন্ন ডিপার্টমেন্টও আমরা দেখেছি সকাল থেকেও কিন্তু তারা গিয়েছেন। এবং এখন পর্যন্ত যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী, তারা যারা এই ভোটের লড়াই যারা করবেন তারা কিন্তু যেহেতু এই শিক্ষার্থীরা বলছেন দীর্ঘ 33 বছর পর এই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর নির্বাচন, এবং গা ভাসিয়ে কিন্তু এখন অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে, যেহেতু 33 বছর পর বিভিন্ন নিয়ম কারণ আসলে তারা মানছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এখনও যে বাছাই শেষ হয়নি, এবং আগামী 25শে আগস্টে বাছাই শেষ হওয়ার পরেই কিন্তু বাছাই শেষ হওয়ার পরেই কিন্তু তাদের যে আপিল করার সুযোগ রয়েছে। এরপরে থেকেই কিন্তু কঠোরভাবে হলে যে অছাত্র বের করে দেয়া এবং হলে হলে রেড দেয়া এবং বহিরাগতদের বের করতে যে সর্বশেষ যে প্রস্তুতি তিনি সেটা নিয়েছেন। এর মধ্যে আপনাদের বিভিন্ন হল থেকে কিন্তু দু একজন করে বের হয়ে যাচ্ছে অছাত্র, এবং ডাকসু নির্বাচন ঘিরে এখন আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা ভোটারদের কাছে যাচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল ও মোহাইমিন দুজনকে ধন্যবাদ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাসনিয়া নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালে তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান এ তথ্য জানান। গত 21 জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রাণহানি 36 জনের, আহত শতাধিক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একই পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন।
শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাজহিল এলাকার একটি টিন শেড বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে বাড়িটির দুটি ঘরে আগুন লাগে, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধ সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজধানী ঢাকার অন্ধকার আবাসিক হোটেলগুলোতে নারী পাচার চলছে প্রতিদিন, কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন খোদ আইন শৃঙ্খলা বাহিনীরই এক সদস্য। নিউজ 24-এর টিম আন্ডারকভার ইনভেস্টিগেশনের হাতে ধরা পড়েছে এক ভয়ঙ্কর প্রতারক, যে প্রেমের অভিনয় করে নারীদের টেনে আনে যৌন দাসত্বের অন্ধকারে। তাইমুর হাসান শুভর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার। তোমাকে যদি আমি আমার কাছে নিয়ে আসতে চাই, তুমি কি আমার কাছে আসবা? তুমি আমাকে নিয়ে যাবে? যাকে আমি ভালোবাসি তাকে কি আমি নিয়ে আসতে পারি না? তোমাকে রানীর মতো করে রাখবো। প্রেমের অভিনয়ে প্রথমে প্রেমিকাকে মুগ্ধ করা, তারপর দেখানো হয় বিয়ের প্রলোভন। প্রেমিকরূপী এই চক্রের ফাঁদে একবার পা দিলেই নাকি আটকে রেখে চলে নির্যাতন আর ব্ল্যাকমেইল। রাজি হলো না, বুঝে আসলো, পরে আমরা মোবাইল একটা রুম আছে আমাদের, সাউন্ড দিয়া বেড়া মারলে পরে কাজ হয়। এমনই এক পাচারকারীর হাতে পড়ে নিখোঁজ রয়েছে সাদিয়া নামক এক নারী। ভুক্তভোগী মায়ের গল্পে উঠে আসে এই পাচারকারীদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের কিছু বাস্তব চিত্র। মার্কেট করতে গেছে জুরাইন, ওই জামের ভিতরে আমি আসছি, মেয়ে নাই, ওখান থেকে মেয়ে উধাও। পরে আমি থানায় গেলাম, বলছে আপনি জুরাইন শ্যামপুর থানায় যান। নিখোঁজের দুদিন পর মা নাসরিনকে গোপন ফোন কলে সাদিয়া জানান তাকে একটি হোটেলে বন্দি করে রেখেছে পাচারকারীরা। হাতিঝিল একটা শিকার হোটেলে আমারে উঠাইছে আমার সাথে নষ্টামি করে, খুব খারাপ কাজ করে, বলছে এইটুকি। ঘটনা প্রকাশ হয়ে গেছে ভেবে নাসরিনের মুঠোফোনে পাচারকারীরা পাঠাতে থাকে সাদিয়ার আপত্তিকর ভিডিও। কিছু পিক পাঠাইছে খারাপ। আমার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে এই পিকটা চলে গেছে। ফোন নম্বরের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান। সাদিয়ার খোঁজ মেলে কমলাপুরের আল আরাফাত নামক একটি হোটেলে। পুলিশের সহায়তায় হোটেলটির একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় নিখোঁজ সাদিয়াকে। প্রেমের অভিনয় করে সাদিয়াকে ফাঁদে ফেলেছিল হারুনুর রশিদ নামের এই ব্যক্তি। কিন্তু হারুন শুধু নারী পাচারকারী চক্রের সদস্যই নন, পেশায় তিনি পাকশি রেল পুলিশের কনস্টেবল। তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়নি, না এগুলো কিছু নেই। কিন্তু সব সত্য লুকানো যায় না। হারুনকে দেখানো হলো সাদিয়ার সঙ্গে অন্তরঙ্গ ছবি ও ভিডিওর প্রমাণ। ধরা খেলেন প্রেমিকরূপী নারী পাচারকারী। কিসের ছবি বলেন তো ভাই? মাথাটা ঘুরতেছে, একটু বসতে পারি? হয়তো পুলিশের পুরো প্রভাব পড়াইছে, ওখানে না ওই কথা বলতেছে না। আইনের ইউনিফর্ম গায়ে চাপিয়েই নারী পাচার ব্যবসা চালাতো হারুন। বিয়ের প্রলোভন, তারপর ব্ল্যাকমেইল আর শেষে বিক্রি। এই চক্রে আটকা পড়ে আজও অগণিত সাদিয়া বন্দী অন্ধকার কক্ষে। কখনো বিয়ের কথা বলে, কখনো হচ্ছে আপনার চাকরি ভালো দিব, কখনো হচ্ছে অন্য উন্নত জীবন দিব, এই সমস্ত বলে তাদেরকে নিয়ে আসে। পরবর্তী তারা প্রতারিত হয়, রেপের শিকার হয়। তাদেরকে যদি আসলে একটা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করিয়ে যদি আসলে আমরা একটু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাহলে বাকি যারা অফেন্ডার বা ক্রিমিনাল আছে তারা কিন্তু এই ধরনের ক্রাইমগুলো করার আগে আসলে চিন্তা করবে। হারুন ধরা পড়েছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, আর কত হারুন প্রতিদিন বেচাকেনা করছেন নারীদের জীবন? আর কত নারীরা অন্ধকারে হারিয়ে গেলে খুলবে রাষ্ট্রের চোখ? তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সমঝোতা সরকারের বড় অর্জন বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এক গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, মার্কিন শুল্ক কমানো ছিল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অনেকেই সন্দিহান ছিলেন, বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টাও হয়েছে। তবে শেষ পর্যন্ত সফল হয়েছে সরকার। শুল্ক আরও কমানো এবং দেশটির সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই গভর্নমেন্টের একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে গ্লোবাল সাপোর্টটা নেওয়া। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি, এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যতটুকু ইন্টারন্যাশনাল সাপোর্ট নেওয়া যায়, যতটুকু এটাকে সর্বোচ্চ চেষ্টা করা। যত লো ট্যারিফে আমরা ওদের মার্কেটে ঢুকতে পারি, সেটা আমাদের একটা বড় ধরনের আমাদের ইকোনমির জন্য একটা বড় অ্যাডভান্টেজ তৈরি করে।
প্রকৃতির ক্যানভাসে খুব যত্ন করে আঁকা পাহাড়, নদী ও পাথর মিলেমিশে একাকার। বলছি ধলই নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটন স্পট ভোলাগঞ্জের কথা। এক কথায় যা সাদা পাথরের স্বর্গরাজ্য। দূর দূরান্ত থেকে যা দেখতে ছুটে আসেন হাজারো মানুষ। দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে জেলা প্রশাসনের সুদৃষ্টির পরামর্শ পরিবেশ কর্মীদের। রিশাদ হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দূর মেঘালয়ের পাহাড়ের বুকে জমে থাকা অনন্ত কবিতার নাম ভোলাগঞ্জ সাদা পাথর। কবির ভাষায় এ যেন ঝর্ণা হয়ে ঝরে পড়া পাহাড়ের নিঃশ্বাস, পাথর ছুঁয়ে জলের ফল্গুধারা। সিলেট সীমান্তবর্তী এই এলাকার একটা ক্লান্ত বিকেল, যে বিকেলের কবিতায় মেঘালয়ের পাহাড় থেকে ঝর্ণা ছুটছে তৃষ্ণার্ত ধলয়ের বুকে। নদীতে মেশার আগে সাদা পাথর ছুঁয়ে যাওয়া জলধারা ভিজিয়ে যাবে যে কারো মন। যা দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজারো মানুষ। সাদা পাথর জায়গাটা মনোরম দেখার মতো, হ্যাঁ, তো এটা দেখার জন্য পরিবার পরিজন নায়নাতকুর নিয়ে আসলাম। এখানে আরো দোকানপাট বা বাড়িটার হলে আরো ভালো হইতো, বা পর্যটন জায়গাটা আরো সুন্দর হলে ভালো হইতো। এই ভিউটা যদি পানির জন্য এটা আরেকটু বেশি ভালো লাগতেছে, যে এখানে একটু ভিজা যাবে। অপরূপ বাংলার এই রূপ দেখতে দেশি পর্যটকের আনাগোনা বেশ, তবে বিদেশি পর্যটক প্রায় শূন্যের কোটায়। সুযোগ সুবিধা বাড়ানো গেলে সাদা পাথরও হতে পারে ভারতের মেঘালয়ের মতোই পর্যটন কেন্দ্র বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। অতীতেও আছে, কিন্তু এখন বিস্তৃত হয়েছিল। অতীতে শুধু আমাদের আধ্যাত্মিক পর্যটন, শাহজালাল, সাপরান এবং প্রাকৃতিক পর্যটন বলতে আমরা শুধু জাফলংটাকেই জানতাম, কিন্তু এখন কিন্তু প্রচুর বিস্তৃত হয়েছে। প্রকৃতির নিঃশব্দ এই শিল্পকলা দেখতে চাইলে ঢাকা থেকে যেতে হবে সিলেট। সেখান থেকে অটোরিকশা যোগে যাওয়া যাবে ভোলাগঞ্জ। সারিঘাট থেকে নৌকা যোগে ধলয়ের বুক চিরে পৌঁছানো যাবে সাদা পাথরের জাদুকরী প্রান্তরে। পড়ন্ত বিকেলে ধলই নদীর উপর ছুটে চলা নৌকা আর স্রোতের সিম্ফনি শহরে যান্ত্রিকতাকে ভুলিয়ে দেবে নিমিষেই। জীবন যখন শহুরে নানান সত্যি আর মিথ্যার দোলাচলে দিশেহারা, ঠিক সেই সময় পাহাড়, পাথর আর নদীর এই অপরূপ সৌন্দর্য আপনাকে দিতে পারে এক চিলতে সুখ, যেই সুখকে ফ্রেমবন্দি করে মানুষ জিয়ে রাখে বছরের পর বছর। ধলই নদীর তীর থেকে রিশাদ হাসান, নিউজ 24, সিলেট। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।